নরসিংদীতে চাহিদার তুলনায় অর্ধেকে নেমেছে গ্যাস সরবরাহ, জ্বলছে না রান্নার চুলা, শিল্পে স্থবিরতা, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। কিশোরগঞ্জে পাইপলাইনের ছিদ্র থেকে বের হচ্ছে গ্যাস, আড়িয়াল খাঁ নদীর তীরে অবৈধ সংযোগে এমন কাণ্ড, ঝুঁকিতে পুরো এলাকা। নীলফামারী ডোমারে স্লুইস গেট ভেঙে বিলীন বসতভিটা, হুমকিতে শত শত বিঘা কৃষিজমি, শঙ্কার মধ্যে বসবাস ৩০০ পরিবারের। এবং নৌপথে নিরাপত্তাহীন দক্ষিণাঞ্চলের লাখো যাত্রী, আগুন নিয়ন্ত্রণে ভরসা কেবল একটি রেস্কিউ ফায়ার ফাইটিং বোট ও ৩টি স্পিড বোট। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি জানাত সাথী। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পনগরী নরসিংদীর জনজীবন। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। আর মিল বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের। টানা 2 সপ্তাহ ধরে এমন সংকটে ক্ষুব্ধ সবাই। সকাল 7টার মধ্যেই নিভে যায় গ্যাসের চুলা, শুরু হয় অপেক্ষা। বিকালে গ্যাস ফিরলেও প্রেসার না থাকায় চুলা জ্বলে মোমবাতির শিখার মতো। রান্না শেষ হতে হতে রাত। নরসিংদীতে এভাবেই চলছে গৃহিণীদের দৈনন্দিন জীবন। যথাসময়ে রান্না না হওয়ায় বাড়তি পরিশ্রমের সাথে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। টানা 2 সপ্তাহ ধরে গ্যাসের এমন সংকটে ক্ষুব্ধ গৃহিণীরা। স্কুলে পড়াইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। তো এই ভোগান্তি আমরা অনেক দিনের করতে আছি। আমরা সকাল নাস্তা খাইতে পারি না, এক কাপ চা আমাদের কপালে জোটে না। যে চা করে দিব ওই ব্যবস্থাটা বাসায় নাই। ছোট ছোট বাচ্চা পাখায় কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না, খেতে পারতেছি। এদিকে শত শত টেক্সটাইল ও ডাইং মিল সহ বিভিন্ন মাঝারি ও ভারী শিল্প কারখানাগুলো গ্যাসের অভাবে অচল হয়ে পড়েছে। দিন ধরে বন্ধ একবার টোটালে, মাঝে মাঝে ঘন্টা আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। অধিকাংশ জায়গায় আর জোয়ালা, বিশেষ করে শিল্প এলাকায় যারা কাজ করতেছে তাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। গ্যাস নাই 15 দিন ধরে, আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। সিএনজি স্টেশনগুলোতেও সংকট আরও তীব্র। ঘণ্টার পর ঘণ্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে আয় রোজগারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জেলায় চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ নেমেছে অর্ধেকে। অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে ঘোড়াশাল পলাশ, ইউরিয়া সার কারখানায়। ঘোড়াশাল ফার্টিলাইজার আছে, ওখানে গ্যাস যাচ্ছে। ওখানকার গ্যাস দেওয়ার পরে ওটাই প্রায়োরিটির পরে আমরা বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, এগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো কখনো অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। এর থেকে এক্সপার্টরা আসছেন, মহাসড়কে কাজ করছেন। আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বন্ধ এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আগামী 10ই আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এছাড়া বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালু হলে সংকট কিছুটা কমবে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের পাইপলাইনের প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ গ্যাস অপচয়ের পাশাপাশি তীব্র গ্যাসের গন্ধে আতঙ্ক ও স্বাস্থ্য ঝুঁকিতে নদীপাড়ের বাসিন্দারা। লিকেজ মেরামতের কাছে চললেও এখনও গ্যাস নির্গমন বন্ধ হয়নি। নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে রাতের অন্ধকারে নদীর তলদেশে থাকা তিতাসের উচ্চ চাপের সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এই সময় পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। এই চক্রের সাথে তিতাসের অসাধু কর্মকর্তারা জড়িত, অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে আরও জানাতে সরাসরি কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। ৪৫ ধরে গ্যাস লিকেজের পর কেন আসলে এত দেরিতে প্রশাসনের বিষয়টা তথ্য গেল, আর এই গ্যাস লিকেজ বন্ধে ইতিমধ্যে কি তিতাস কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কি বলছেন স্থানীয়রা, সব মিলে জানাবেন।
আপনি যেমনটা বলছিলেন আসলে আর প্রতিবেদনও শুনছিলাম যে আসলে সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, কোথাও চোলা জ্বলছে না এবং সিএনজি পাম্পগুলো তো যেখানে আসলে গাড়ির সারি, ঠিক তার বিপরীত চিত্র কিন্তু আসলে এই কিশোরগঞ্জের কটিয়াদীর আড়িয়ালকা নদীর তীরে কিন্তু এখানে কিন্তু বিগত 1.5 মাস যাবৎ কিন্তু মেইন যে পাইপলাইন উচ্চ চাপের যে পাইপলাইন, সেই পাইপলাইনের লিকেজ থেকে কিন্তু এখানে অনবরত গ্যাস বের হচ্ছে। আপনি আমার ঠিক পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। সেই চিত্রটা কিন্তু আজকের না, সেটি আসলে আরো 1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পরেও স্থানীয়রা আমার কাছে অভিযোগ করেছেন যে তারা আসলে এটা শুরু থেকেই তিতাস কর্তৃপক্ষকে জানালেও তারা কিন্তু সরাসরি তখন আসেননি এবং তারপরেও কয়েকদিন পরে যখন এসেছেন তখন এসেও তারা আসলে সেটি দেখে কিন্তু চলে গিয়েছেন এবং বলছেন যেটা আসলে অল্প লিক, সেটি ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে সেটি আর ঠিক হয়নি, বরং সেটির মাত্রা আরো বেড়েছে। এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আসলে তিতাস কর্তৃপক্ষ সেখানে দিন রাত পরিশ্রম করেও কিন্তু সেটি কিন্তু আর মেরামত করতে পারছেন না। এখানে কিন্তু দিন এবং রাতেও কিন্তু কাজ করছেন শ্রমিকরা, কাজ করলেও কিন্তু তারা সেটিকে কিন্তু এখন নিয়ন্ত্রণ নিতে পারছেন না। সেখানে আসলে যে নদীর তীরে, আড়িয়ালকা নদীর তীরে যে গ্যাস লিকেজের যে বিষয়টি, সেটিতে কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছে যে এখানে একটি চুনা পাথরের কারখানা করা হয়েছিল এবং সেই কারখানায় সংযোগ দিতে গিয়ে কিন্তু এখানে এই লিকেজটি হয়েছে এবং এই চক্রের সাথে কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন এই চক্রের সাথে তিতাস গ্যাসের কর্মচারীরা রয়েছেন। এছাড়াও কিন্তু স্থানীয়দের সাথেও বেশ কয়েকজনের সহায়তায় তারা অনেক আগেই, অর্থাৎ নদীতে পানি যখন কম ছিল ঠিক তখন তারা এখান থেকে কিন্তু এই সংযোগটি দিয়েছিল। দেওয়ার পরে হঠাৎ করে যখন আসলে এখানে লিকেজটা হয়ে গেছে তখন আসলে তারা আর ইচ্ছা করলেও, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু তারা আর পারছেন না এবং তারা দিনভর সেখানে কষ্ট করলেও বা পরিশ্রম করলেও সেটি কিন্তু এখন ব্যর্থ হচ্ছে। এখন ভেঙে যাচ্ছেও কিন্তু নদীর তীর, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কবে পর্যন্ত সেটি আসলে মেরামত হবে সেটিও কিন্তু স্পেসিফিক তারা বলতে পারছেন না। সাথেই কিশোরগঞ্জের কটিয়াদীর আড়িয়ালকা নদীর তীর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেব। নিশ্চয়ই রোকেল, নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। 70 টাকা বাড়িয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1598 টাকা নির্ধারণ করেছে সরকার। এদিকে এলএনজি সরবরাহ কম থাকায় রয়েছে গ্যাস সংকটও। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, গ্যাস সংকটের মধ্যে বাড়ল এলএনজির দাম, তো সরকার নির্ধারিত দামই কি মিলছে এলপিজি সিলিন্ডার? আর বাসাবাড়িতে গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব পড়েছে? শিল্প ব্যবসা প্রতিষ্ঠান কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানাবেন বিস্তারিত। সাথে স্বভাবতই তো যখন কোনো পণ্যের দাম বাড়ে সেই অর্থে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন সেটি তারা একটু নাখোশ হন যে এর প্রভাবও কিন্তু যে এলপিজি যেটি রান্নার গ্যাসে ব্যবহৃত যে সিলিন্ডার, তার দাম বাড়ার ফলে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু একটা বেশ প্রভাব পড়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যারা অটো গ্যাস ব্যবহার করে গাড়ি চালক তাদেরও কিন্তু প্রভাব পড়েছে। তবে যেটি বলছিলেন যে আমরা এই মুহূর্তে যে একটি বড় একটি পাইকারি বিক্রেতার কাছে রয়েছি, আমরা তার সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে শুধুমাত্র সরকার যে যখন মাসে দাম বাড়ায় তখনই এটির দাম বাড়ে না, এর মধ্যে যে সরবরাহ সংকট যেটি তৈরি হয়, কোম্পানিরা বিভিন্ন সময় যে সরবরাহ সংকট তৈরি হয় সেই সংকট তৈরির ফলেও মাঝামাঝি পর্যায়ে আরও কয়েকবার দাম বাড়ে। ঠিক আসলে তখনই কিন্তু ক্রেতার সাথে তাদের একটি বড় একটি ঝামেলার তৈরি হয় এবং এই মুহূর্তে সরকারি দামেই তারা বিক্রি করছেন, কিন্তু এর পরবর্তীতে যখন সংকট তৈরি হয়, কোম্পানি যখন তাদেরকে দেয় না, সেই সময় আমরা একটু কথা বলতে চাই যে কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এবং আমরা অভিযোগ পাই যে আপনারা সরকারি দামের থেকেও বেশি নেন, কিন্তু এই সংকটটা কেন তৈরি হয়? আমাদের যখন কোম্পানি রেট বাড়ায় তখন তো নিয়মিতভাবে আমাদের মালগুলা ডেলিভারি দেয় কোম্পানি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু কোনো সময় এইরকম সমস্যার সম্মুখীন হই আমরা যে আমাদের গাড়িগুলা এলসি করতে পারে না, এলসি না করার কারণে মাল দিতে পারে না, গাড়ি 3-4 দিন বসে থাকে কোম্পানিতে বসে থাকলে ওই সময় আমাদের ড্যামারেজ গুনতে হয়। না তারা বলছিলেন যেটি যে তাদের হচ্ছে যে দাম বাড়লে যেটা সুবিধা, দাম কমলে তখন সমন্বয় করা হয় না এবং কোম্পানিগুলো সংকট দেখিয়ে এই যে যারা ডিলার রয়েছেন ডিলারদের উপরে তারা দাম বৃদ্ধি করেন এবং তখন ডিলাররা সাধারণ গ্রাহকের উপরে যে সরকারি নির্ধারিত যে রেট রয়েছে সেই রেটের থেকেও বেশি দাম রাখেন এবং তখনই আসলে মূলত এই যে সংকটটা তৈরি হয় এবং সর্বশেষ গ্রাহকের উপরে গিয়ে সেটি বর্তায়। সাথী, ধন্যবাদ সোহেল। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহুলিয়া গ্রামের হরিডারা নদীর উপর নির্মিত একটি সুইচ গেট ধসে বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানা স্লুইস গেটটি দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হতো। রবিবার সকাল থেকে গেটটি ধীরে ধীরে পানির নিচে বসে যেতে থাকে। অল্প সময়ের মধ্যেই ভাঙন ভয়াবহ রূপ নেয় এবং পাশের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় শত শত বিঘা কৃষিজমি অনাবাদী হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩০০ পরিবারের মানুষ। দ্রুত নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে বলে জানান ডোমার উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এ নিয়ে আরও জানাতে নীলফামারীর ডোমারের স্লুইস গেট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, ধস প্রতিরোধ ও বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের পদক্ষেপ ও জনগণের ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন। বলছিলেন যে গতকাল সকাল থেকেই আসলে এই হরিডারা নদীর যে সুইচ গেটটি ছিল সেটির নিচের মাটি সরে গিয়ে পানি বৃষ্টি সকাল থেকে নামতে শুরু করে এবং এক পর্যায়ে দেবে গেলে এটা পানির প্রবাহটা পরিবর্তন হয়ে ব্রিজের সাইড দিয়ে পানি যাওয়া শুরু করে। সেখানে ইঁদুরের খাল থাকায় সেই খালের ভিতর দিয়ে পানি সরে গিয়ে এই বৃষ্টি কিন্তু পুরোপুরি দেবে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্রিজের সাথেই একটি বাড়ি রয়েছে, যে বাড়িটিতে একজন বিধবা মহিলা বসবাস করতেন। তার বাড়ির অর্ধেক অংশ এই নদীগর্ভে চলে গেছে এবং এর পাশ দিয়ে আরো ৮ থেকে ১০টি বসতবাড়ি রয়েছে যেগুলো ভাঙনের আশঙ্কায় পড়েছে। সাথে এই যে ব্রিজের উপরে দুই পাড়ের যে মানুষ রয়েছে, এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবার যারা এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করত, এখন কিন্তু সম্পূর্ণ সেই যাতায়াত বন্ধ হয়ে গেছে এবং এই আশপাশে যে মোটরসাইকেল ভ্যান সেগুলোকে কোনো বাজারে যেতে হলে ৭ থেকে ৮ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আপনাকে আরেকটু বলি যে এই যে নদীর যে পানির স্রোত, এই স্রোতটি ঠেকানোর জন্য স্থানীয়ভাবে আপনার কচুরি পানা দিয়ে বন্ধ করা হলেও এখানে এখন পর্যন্ত জিও ব্যাগ বা কোনো ধরনের পদক্ষেপ কিন্তু সরকারিভাবে নিতে দেখা যায়নি। এটি যদি স্থানীয়রা বলছে এটি যদি এই মুহূর্তে বন্ধ করা না হয় বা এই মুহূর্তে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই আশপাশের যে বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু ভাঙনের শিকার হবে। এই বিষয়ে আমরা উপজেলা প্রকৌশলী এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে এখানে যে নদীর স্রোত, এই পানি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই পানি নিয়ন্ত্রণ করা না গেলে এই আশপাশে যে নদীর তীরবর্তী যে জমিগুলো আছে, আবাদি জমিগুলো, সেগুলো কিন্তু মোটামুটি নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু আর আবাদ করা যাবে না, পানি ভর্তি হয়ে থাকবে। সাথে এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ। ধন্যবাদ সুমন। নদীর বুকে আগুন, চারিদিকে ধোঁয়া আর আতঙ্ক, সেই সঙ্গে মানুষের বাঁচার আকুতি। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এমন দৃশ্য নতুন নয়। এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও অনেকের মনে দগদগে ক্ষত। সেই ঘটনার পর প্রশ্ন উঠেছিল, নদীতে আগুন লাগলে উদ্ধার করবে কারা? কয়েক বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে এসেছে উদ্বেগজনক বাস্তবতা। নদী আর নৌযান দক্ষিণাঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি আর যোগাযোগের অন্যতম ভরসা। প্রতিদিন বরিশাল অঞ্চলের নদীপথে চলাচল করে শত শত ট্রলার, লঞ্চ ও বিভিন্ন ধরনের নৌযান। কিন্তু চলন্ত নৌযানে আগুন লাগলে কি হবে? এই প্রশ্ন উঠতেই ফিরে আসে জালুকাঠিতে এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি। সেই ঘটনার পর নৌপথে অগ্নি নিরাপত্তা যোদ্ধাদের নানা প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু বাস্তবে প্রস্তুতি কতটা বেড়েছে? আমার পেছনে যে দুটি জাহাজ দেখছেন, এ দুটি জাহাজ দীর্ঘ সময় ধরে অচল পড়ে আছে। অথচ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ নদীপথ জুড়ে যদি কোনো নৌ দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে এমন ভেহিকেলই হওয়ার কথা ছিল উদ্ধার অভিযানের প্রধান ভরসা। কিন্তু বাস্তবিক অর্থে সেই সক্ষমতা এখন প্রশ্নের মুখে। জাহাজ অগ্নিঘাতক 2023 সাল থেকে এবং অগ্নিযোদ্ধা 2025 সালের আগস্ট থেকে অচল। ফলে বর্তমানে কার্যকর রয়েছে মাত্র একটি রেস্কিউ ফায়ার ফাইটিং বোট ও 3টি স্পিড বোট। এসব বোট দিয়ে নদীর মাঝখানে বড় যাত্রীবাহী লঞ্চ কিংবা কার্গো জাহাজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পাশাপাশি নৌ ফায়ার স্টেশন ঘিরেও রয়েছে নানা অব্যবস্থাপনার অভিযোগ। আগে তো মোটামুটি কিছু একটা প্রশিক্ষণ ঘাটে এসেও ফায়ার সার্ভিসরা নিত, এখন দীর্ঘদিন এগুলো দেখা যাচ্ছে না। এদের পানির ফোর্স খুবই কম, এই কারণে বিভিন্ন সম্ভব হচ্ছে। ফায়ার সার্ভিস স্পিড দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব না। ওদের তো পরে জাহাজ থাকার কথা, পানির জাহাজ, বড় জাহাজ। ওই জাহাজ যদি সক্ষম থাকে
ব্যবস্থাপূর্ণ থাকে যে আগুন নিবানো, তাহলে সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের নৌ অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ফায়ার ফাইটিং ভ্যাসেল এবং আধুনিক উদ্ধার সক্ষমতা। উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গেলে সেই ক্ষেত্রে পর্যাপ্ত যে ইকুইপমেন্ট সহায়তা এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এই কাজ উদ্ধার কাজের সাথে সংযুক্ত তাদের ওই পরিমাণ সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এদিকে নৌ ফায়ার সার্ভিস বলছে বিদ্যমান সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমাদের অগ্নিযোদ্ধা যে জাহাজটা আছে এটা আমাদের এসি পাম্পের যে সমস্যা আছে এটা মেরামতের জন্য আমাদের সদর দপ্তরের চাহিদা দেওয়া আছে। এই অর্থ বছরে ওটা মেরামতের ব্যবস্থা হবে বলে সদর দপ্তর থেকে আমরা জানতে পারছি। এমভি অভিযান 10 লঞ্চের মতো আরেকটি ট্র্যাজেডি এড়াতে অচল উদ্ধারযান দ্রুত সচল করা, আধুনিক ফায়ার ফাইটিং ভ্যাসেল যুক্ত করা এবং নৌ ফায়ার স্টেশনের সার্বিক সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। মাত্র 200 মিটার সড়কের জন্য থমকে আছে একটি গ্রামের হাজারো মানুষের জীবন। বছরের পর বছর ধরে নানা মহলে ধর্ণা দিলেও শেষ হচ্ছে না পাকা সড়কের আক্ষেপ। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে গাজীপুরের শ্রীপুরের পাইটালবাড়ি গ্রামের বাসিন্দারা এখন চেয়ে আছে নতুন সংসদ সদস্যের দিকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি বাজার থেকে গফরগাঁও সড়কের অল্প দূরে কাউরাদ ইউনিয়নের পাইটালবাড়ি গ্রাম। মূল সড়কে উঠতে এই গ্রামের মানুষকে পাড়ি দিতে হয় 200 মিটার পথ। ছোট এই সড়কটি যেন গ্রামের বাসিন্দাদের জন্য অনন্ত অভিশাপে পরিণত হয়েছে। বর্ষা এলে কাঁচা সড়কটি দিয়ে চলাচল হয়ে পড়ে অসম্ভব। গ্রামে ঢুকতে পারে না কোনো যানবাহন। এই যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, মেকার লেগে আইলে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় যেতে পারে না। বৃষ্টি কাদা হইলে রাস্তার রোগী লিয়ে বাচ্চা যাইতে পারি না। আমরা অনেক কাদা মাদা লই আমরা অনেক কষ্ট করতেছি বা রাস্তার লাগি। সড়কটি পাকা করার দাবিতে বারবার বিভিন্ন মহলে ধর্ণা দিয়েছে বাসিন্দারা, তবে প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে। কিছু কিছু মালিক আছে তারা আমাদের বাপদাদা দিয়ে গেছে, তোমরা ব্যবহার করো। আর কিছু মালিক আছে যে আমরা RSCS আমরা মালিক, এক পক্ষ দিতে চায় আর এক পক্ষ দিতে চায় না। এই অবস্থার মধ্যে আমরা রাস্তাটা করতে পারি না। আমরা রাস্তা চাই, রাস্তা আমাদের দরকার। বাজার বন্দর অফিস আদালতে যাইলে একটাই মাত্র রাস্তা, এই রাস্তা ছাড়া ওইভাবে উঠার আর মেন রোডে উঠার আর কোনো রাস্তা নেই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যদি আমাদেরকে এই 150 মিটার রাস্তা একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এখানে এই যে 200 ফ্যামিলি আছে, পরিবার আছে, ওনাদের একটা সুন্দর একটা যাতায়াতের চলাচলের জন্য যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। যদিও প্রশাসন বলছে জমি সংক্রান্ত জটিলতায় থমকে আছে সড়কের কাজ। সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আশা করি যে জনগণ সহযোগিতা করবে। আরেকটা বাধার মুখে আমরা পড়ি, সেটা হলো বন বিভাগের। আমাদের কাজ করতে যে বন বিভাগের তাদের বিভিন্ন আমরা বিভিন্ন বাধার মুখে পড়ি। আধা কিলোমিটার রাস্তা যদি বন বিভাগ ছাড় দেয় তাহলে আমরা এখান থেকে আপনি সরাসরি বাগের বাজার দিয়ে উঠবেন। দ্রুত সড়কটি পাকা হবে, ভোগান্তি কমবে বাসিন্দাদের। সেই প্রত্যাশা নিয়ে এখন স্থানীয় সংসদ সদস্যের দিকে চেয়ে পাইটালবাড়িবাসী। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বাড়ি গ্রীষ্মকালীন টমেটো আট। চট্টগ্রামের খুলশীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত এই জাত বস্তা কিংবা টবেও চাষ করা যাবে বাড়ির আঙিনায়। প্রতি হেক্টরে পাওয়া যাবে 40 থেকে 50 টন ফলন। বর্ষাকালে টমেটোর ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্রীষ্মকালীন টমেটোর এই জাত, দাবি উদ্ভাবকদের। গাছে গাছে ঝুলছে লাল সবুজ টমেটো। বর্ষা যখন প্রকৃতি থেকে যাই যাই করছে তখন এই দৃশ্য বাঙালির জন্য অনেকটাই অচেনা, কারণ টমেটো শীতকালীন সবজি হিসেবেই পরিচিত। তবে প্রকৃতির সেই চিরচেনা সমীকরণ বদলে গেছে। কৃষিবিদদের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ভাবিত বাড়ি গ্রীষ্মকালীন টমেটো আট মিলবে গ্রীষ্ম, বর্ষা কিংবা শরতেও। চট্টগ্রামের খুলশীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকরা উদ্ভাবন করেছেন নতুন এই জাত। ফসলি মাঠের পাশাপাশি বস্তা ও টবে রোপণ করেও মিলছে ভালো ফল। এটা জুনের 11 তারিখ থেকে আমরা শুরু করেছি। এই গাছগুলোর বয়স এখন হচ্ছে 1.5 মাস। আমরা 1.5 মাসের মধ্যেই দেখছি যে আমাদের গাছে প্রচুর ফল এবং ফুল চলে আসছে, এবং আমরা আগামী আরও 2 মাস এখান থেকে ফল পাবো। পুষ্টিতে ঠাসা নতুন এই জাতের টমেটো প্রতি হেক্টরে ফলন মিলবে 40 থেকে 50 টন। বস্তায় একটি চারা থেকে পাওয়া যাবে 2 থেকে 2.5 কেজি টমেটো। এই জাত মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ দেবে খুলশীর কৃষি গবেষণা কেন্দ্র। এখানে আমরা 15 টাকার মাটি দিয়েছি, 5 টাকার ব্যাগ কিনেছি, 20 টাকা, 10 টাকার গোবর দিয়েছি।
এই 30 টাকা খরচ হয়েছে। আমি যদি এখান থেকে 2 কেজি টমেটো পাই তাহলে 2 কেজি টমেটো এই সময় 100 টাকা করে কেজি হলেও 200 টাকা হবে। এবছর পরীক্ষামূলক পর্যায়ে আছে, আগামী বছর আমরা একটা বড় পরিসরে এখানে প্রায় 100 বস্তা আমরা এই চাষটা করব। যদি ভালো রেজাল্ট আসে তখন আমরা কৃষকদেরকে এই প্রযুক্তিটা দেওয়ার চেষ্টা করব যে বস্তায় টমেটো চাষ করলে তারা বেশি লাভবান হবে। নতুন এই জাত পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সমৃদ্ধ করবে স্থানীয় অর্থনীতিকেও, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে মোংলায় এক প্রতারককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে মোংলা থানা পুলিশ টুকু শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে প্রতারক চক্র অবৈধ বাণিজ্য করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম, পদবিসহ একটি নকল সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়। বাংলা লোকসঙ্গীত ও পল্লীগীতির কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলীম তার একটি অমর গান শোনো গো রূপসী কন্যা, সেই গানের কথায় গাইবান্ধায় অনুষ্ঠিত হলো অন্যরকম এক আয়োজন। আব্দুল আলীমের উদার কণ্ঠ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই আয়োজনের উদ্যোগ নেয় লোকসঙ্গীত অঙ্গন। অনুষ্ঠানের প্রান্তিক শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় আব্দুল আলীমের কালজয়ী গান, যা মুগ্ধ করে সবাইকে। বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত এমন আয়োজনের তাগিদ দেন দর্শক শ্রোতারা। জন্ম পরিচয়ের কারণে সমাজে পদে পদে লাঞ্ছনা, বঞ্চনা আর উপহাসের শিকার হন তৃতীয় লিঙ্গের মানুষেরা। বেঁচে থাকার তাগিদে যাদের বেশিরভাগেরই ভরসা অন্যের কাছে হাত পাতা কিংবা উৎসবের নাচ গান। তবে এই কঠিন ও অন্ধকার জীবনে আশার আলো দেখাচ্ছেন এক তরুণ। প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত মানুষদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সকালে বই হাতে নিয়ে মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছেন একদল মানুষ। গন্তব্য সারপুকুর যুব ফোরাম পাঠাগার। এই দৃশ্যটি হয়তো আর 5টা সাধারণ দিনের মতোই মনে হতে পারে, কিন্তু এই পথের যাত্রীরা 8-10 জনের মতো সাধারণ নয়। কেবল জন্ম পরিচয়ের কারণে সমাজ যাদের স্বাভাবিক জীবন ধারণের সুযোগটুকুও দেয় না, বেঁচে থাকার তাগিদে যাদের হাত পাততে হয় অন্যের কাছে, নতুবা বেছে নিতে হয় উৎসবের নাচ গান। অনেক কিছু শিখছি। এইখানে এসে আমরা বই পড়ি, বয়সন্ধি গেলে কি হয় এগুলোও জানি, ভালোভাবে কিভাবে প্রতিরোধ করে এগুলোও শিখি। আমরা রবিবার সোমবার এখানে এসে বই পড়ি। এখন সরকারের কাছে আমার এটাই দাবি যেন এই পাঠাগারটা 5তলা করে তোলে। গান, কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্র শিখেছি। এই কঠিন জীবনযাত্রার মাঝে আশার আলো দেখাচ্ছে জামাল হোসেন নামের এক তরুণ। লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত মানুষদের প্রতিষ্ঠিত করার এক নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তারই হাতে গড়া সারপুকুর যুব ফোরাম পাঠাগার। সমাজে পিছিয়ে পড়া লোকজন যেমন হিজড়া, আদিবাসী, উপজাতি, দলিত সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের আর্থিক উন্নয়ন যে উদ্যোগটা গ্রহণ করেছে, এই উদ্যোগ যদি আর 10 জন লোক এগিয়ে আসতো তাহলে কিন্তু গ্রাম আর গ্রাম থাকতো না, গ্রামটা পিছিয়ে থাকতো না। আমরা আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যাতে তারা সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করতে পারে, এখানে আমরা গান শেখাচ্ছি এবং বিশেষ করে হিজড়া সম্প্রদায় তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের যাতে প্রশিক্ষণ দিয়ে শুধু না, তারা যাতে প্রত্যেকটি সুশীল সমাজের মানুষের সাথে মিশতে পারে, চলতে পারে এবং রাষ্ট্রের সহযোগিতাগুলো পেতে পারে, এই নিয়ে কিন্তু আমরা কাজ করছি। মাত্র 10টি বই নিয়ে যাত্রা শুরু করা এই পাঠাগারটি এখন আর কেবল বই পড়ার কেন্দ্র নয়, সমাজের পিছিয়ে পড়া ও তৃতীয় লিঙ্গের মানুষদের এক পরম আশা ভরসার ঠিকানা। শুধু তৃতীয় লিঙ্গের মানুষদের শিক্ষাদানই নয়, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন, দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন সহ নানা সামাজিক কারণে জামাল হোসেনের এই উদ্যোগ দেশ বিদেশে স্বীকৃত। সারপুকুর যুব ফোরাম পাঠাগার প্রমাণ করে সমাজের অবহেলিত অংশকে দূরে ঠেলে নয়, বরং শিক্ষা আর ভালোবাসার মাধ্যমেই মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।